আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, প্রতিটি পর্বের মতো আজও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর আজফার উদ্দিন শেখ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, সঙ্গে রয়েছেন ডক্টর নুসরাত আরা ইউসুফ, কনসালটেন্ট প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ, মুক্তা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন, আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন বা মতামত বা কোনো জিজ্ঞাসা যদি থাকে, আমাদের নিচে স্ক্রলে দেখানো নম্বরে চাইলে আপনারা ফোন করতে পারেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন ইউরোলজিস্ট এবং একজন গাইনোকোলজিস্ট। আজ আমরা চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর আজফার উদ্দিন শেখ আপনার কাছে প্রশ্ন করতে চাই। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবে জ্বালা পোড়া বা বারবার প্রস্রাব হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এটার আসলে কারণটা কি এবং এক্ষেত্রে আসলে কি করণীয়? ধন্যবাদ। প্রস্রাবের জ্বালাপোড়া একটা খুব কমন সাধারণ প্রবলেম এবং আমার ধারণা প্রত্যেকেই তাদের জীবনে হয়তো বা এক দুইবার এরকম ফেস করেছে। তো পেশাবের জ্বালাপোড়া হলে যে ইনফেকশন, এটা কিন্তু না। আমাদের একটা ধারণা আছে যে পেশাবের জ্বালাপোড়া হলে ইনফেকশন হয়। ইনফেকশন ছাড়াও অনেক কারণে পেশাবের জ্বালাপোড়া হতে পারে। তো পেশাবের জ্বালাপোড়া হলে প্রথমেই যে জিনিসটা আমি দর্শকদের বলবো যে আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না। পেশাবটা আগে পরীক্ষা করতে হবে, টেস্ট করতে হবে, একটা রুটিন এক্সামিনেশন করতে হয়, তারপরে প্রয়োজন হলে কালচার করতে হবে, তারপরে সেটাতে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। তার আগে অ্যান্টিবায়োটিক শুরু করা ঠিক হবে না। অ্যাটলিস্ট একটা রুটিন করতে হবে, কারণ জ্বালাপোড়া ছাড়াও অনেক কারণে ইনফেকশন ছাড়া অনেক কারণে জ্বালাপোড়া হয় এবং এগুলো খুব কমন। বিশেষ করে ইয়াং এজের ছেলেদের ভিতরে প্রস্টেটাইটিস হলে জ্বালাপোড়া হতে পারে, সিস্টাইটিস মেয়েদের মধ্যে হয় অনেক সময়, কেমিক্যাল ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস আছে সেটার জন্য হতে পারে, আরও অনেক কারণ আছে। পেশাবের থলি টিউমার হলে হতে পারে, স্টোন হলে অনেক সময় হয়। সো কী কারণে হয়েছে এটা জেনে তারপরে চিকিৎসা শুরু করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। ডক্টর নুসরাত আরা ইউসুফ, আপনার কাছে প্রথমে জানতে চাই যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম বেবি ডেলিভারি হয়তো সিজারে তার হয়েছে, তার পরবর্তীতে সে হয়তো নর্মাল ডেলিভারি করতে আগ্রহী, অর্থাৎ ভিবেক যেটাকে বলা হয়, এটাতে এখন বর্তমানে অনেক মহিলাদের বা নারীদের আগ্রহ সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। নর্মাল সিজারের পরে যে নর্মাল ডেলিভারি চাই সেটাকে আমরা আসলে ভিবেক বলি। মানে ভিবেক হচ্ছে ভ্যাজিনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। তো এই ভিবেকের জন্য কিন্তু আবার কতগুলো প্যারামিটার আছে। যদি প্যারামিটারগুলো যদি ভালো থাকে তাহলে সেটা ভিবেকের সাকসেস রেটটা ভালো হয়। সেই প্যারামিটার কি, একটা সিজারের পরে কিন্তু ভিবেক হবে, পরপর যদি দুইটা সিজার থাকে সাবসিকুয়েন্ট, তাহলে কিন্তু ভিবেকের জন্য সে পারফেক্ট পেশেন্ট না। এছাড়া আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে ভিবেকের যে 2 বাচ্চা সাবসিকুয়েন্ট যে প্রেগনেন্সি, তার গ্যাপ থাকতে হবে 2 to 4 ইয়ার্স। যদি এর যেতে কম সময় থাকে, দেখা গেলো 18 মাসের কম সময়, তাহলে কিন্তু ভিবেকের জন্য সুইটেবল পেশেন্ট না। আচ্ছা, এছাড়া দেখা যায় যে আমরা যে সিজারিয়ান সেকশনটা হলো সেটার কজটা কি, সেই মানে ইন্ডিকেশনটা কি ছিল। যদি নন রিকারেন্ট কোনো কজ থাকে, যেমন আগের বার হয়তো তার সময়ের আগে পানি ভেঙে গেছে, যেটাকে আমরা প্রম বলি, হয়তো বাচ্চা উল্টা ছিল, হয়তো ব্রিথ ছিল, সেটা যদি এই প্রেগনেন্সিতে না থাকে, তাহলে কিন্তু তাকে ভিবেকের জন্য ট্রায়াল দেওয়া যাবে। অথবা যদি দেখা যায় যে আগের প্রেগনেন্সির যে জটিলতা ছিল সেই জটিলতাগুলো এই প্রেগনেন্সিতে নাই, তাহলেও কিন্তু সেই পেশেন্টকে কিন্তু অবশ্যই ভিবেকের জন্য ট্রায়াল দেওয়া যাবে। এছাড়া আমরা যে জিনিসটা দেখি যে আগে তার সিজারের স্কার্টটা কোথায় ছিল, সেটা কি ট্রান্সভার্স ছিল? যদি ট্রান্সভার্স থাকে তাহলেও কিন্তু সেটা ভিবেকের জন্য ভালো, ভিবেকের সাকসেস রেট ভালো হয়। কিন্তু যদি সেই স্কার্টটা যদি ট্রান্সভার্স না হয়ে যদি ক্লাসিক্যাল হয়ে থাকে বা ইনভার্টেড টি হয়ে থাকে, তাহলে কিন্তু ভিবেকের জন্য সুইটেবল না। এবং যে স্কার্টটা, সেই স্কার্টটার কিন্তু আমরা ইন্টিগ্রিটি দেখি, থিকনেস দেখি, এটা কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পারি। এখন যদি এই ইন্টিগ্রিটি বা থিকনেসটা যদি 5 মিলিমিটার হয় তাহলে ভালো, কিন্তু আমরা কি জানি প্রেগনেন্সি অ্যাডভান্স হওয়ার সাথে সাথে থিকনেসটা কমতে থাকে। যদি দেখা যায় থিকনেসটা 5 মিলিমিটার যেতে কম, অথবা ইন্টিগ্রিটির মধ্যে ওয়েজ আছে, মানে ইউনিফর্ম না, তাহলে কিন্তু ভিবেকের জন্য সেটা সুইটেবল না। এছাড়া দেখা যায় কি যে পেশেন্টের যে বার্থ প্যাসেজটা, সেটা যদি এডিকুয়েট না হয়, পর্যাপ্ত প্রশস্ত না হয়,
তাহলেও কিন্তু ভিভেকের জন্য সেই পেশেন্ট সুইটেবল না। আচ্ছা। আরেকটা জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে পেশেন্টের যে বয়স একটা ফ্যাক্টর, মা বাচ্চা দুজনেই সুস্থ থাকতে হবে জি। এবং তার পেইনটা হতে হবে এই প্রশ্নটি আমার স্পন্টেনিয়াস। ছিল যে আসলে বয়সটা এই ক্ষেত্রে কোনো ফ্যাক্টর বয়স কি আমরা বলি সবসময়, কিন্তু আমরা একটা কাট এজ বলি 35। জি। আমরা বলি যে বেশি বয়সে না, অ্যাকচুয়ালি বাচ্চা নেওয়ার বয়স কিন্তু 20, 21, 22 এই সময়টাতে। আচ্ছা। তাহলে বয়সটা যদি কম হয় তার কিন্তু নর্মাল ডেলিভারি সাকসেস রেট বেশি, এবং পেইনটা যদি স্পন্টেনিয়াসলি হয়। এখন ডেট পার হয়ে গেল, আমি ইনডিউস করে পেইন ইনিশিয়েট করলাম, সেখানে কিন্তু ভিভেকের সাকসেস রেটটা ভালো আচ্ছা, হয় আমরা না। এই ভিভেকটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমরা একটু স্যারের কাছে আবার চলে আসছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বয়স হয়তো 60 ইয়ার্স তার, কিন্তু খুব ঘন ঘন প্রস্রাব হওয়ার তার এই রাতের বেলায় বা দিনের বেলায় সারা দিনে হয়তো বারবার তার এই প্রস্রাব হওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে। এক্ষেত্রে আসলে করণীয় কি, এবং উনি যদি ডায়াবেটিস পেশেন্ট হন বা আদার্স তার কোনো যদি কোমরবিডিটি ডিজিজ থাকে, এক্ষেত্রে আসলে তার কি করণীয়? হ্যাঁ, ঠিকই বলেছেন। অনেক সময় ডায়াবেটিসের জন্য বারবার পেশাব হতে পারে, কিন্তু যদি 60 বছরের কোনো পুরুষ মানুষ বারবার পেশাব নিয়ে আসে, তাহলে আমাদের মনে প্রথমেই যে জিনিসটা আসে সেটা যে তার প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে কিনা। কারণ এই 50 বছরের পরে পুরুষদের এই প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়া শুরু হয়, এবং সেই কারণে বারবার পেশাব হয়। পেশাব আসলে ধরে রাখতে পারে না, অনেকে রাতে একাধিকবার তাদের বাথরুমে যেতে হয় প্রস্রাব করতে। তো এগুলো খুবই কমন 50-এর পরে, 50 ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও বয়স বাড়ার সাথে সাথে প্রস্রাবে ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। সো আমরা বলবো যে যদি 50 ঊর্ধ্ব পুরুষদের এই জাতীয় সমস্যা থাকে, তাহলে তার প্রস্টেট বড় হয়েছে কিনা সেই জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রেও কোনো ইনফেকশন আছে কিনা এটা দেখতে হবে। সেটার পরীক্ষা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমার নাম তৌহিদ, জি। আমি ঢাকা থেকে বলছি, বয়স 40। জি যে আমি এখন টিবি পেশেন্ট, ওষুধ খাচ্ছি। জি। এখন আমার সমস্যা হলো যে আমি মানে আল্ট্রাসোনোগ্রাম করার পরে রিপোর্টে আসছে যে ফ্লোটিং ডেব্রিস সিন ইন ইউরিনারি ব্লাডার। আচ্ছা। আমি তো স্যারের কাছে জানতে চাচ্ছি যে মানে এটা কি আমার ডাক্তার দেখাতে হবে বা কোনো সমস্যা আছে কিনা, ডেব্রিস সিন ইন ইউরিনারি ব্লাডার। আচ্ছা, স্যার আপনার কোনো প্রশ্ন আছে? ডেব্রি মানে হচ্ছে যে পেশাবের থলির ভিতরে কতগুলো ফ্লটিং জিনিস পাওয়া যায়, এগুলোকে আলট্রাসোনোগ্রাফিতে ডেব্রি বলে। ডেব্রির অন্যতম কারণ হতে পারে যে ইউরিনে ইনফেকশন হওয়া। তো আপনি যেটা বলছেন যে আপনি টিবির ওষুধ খাচ্ছেন, টিবি হলে ইটসেলফ টিবির জন্যও হতে পারে। টিবি এক ধরনের ক্রনিক ইনফেকশন, পেশাবের থলি ছোট হয়ে যায়, অনেক সময় পেশাব থেকে যায়, সেই জন্য এরকম ডেব্রি তৈরি হয়। সো আপনার জন্য উপদেশ হলো যে আপনি পেশাবটা একটু পরীক্ষা করেন কোনো ইনফেকশন আছে কিনা, সেটা এক্সক্লুড করতে হবে। যদি ইনফেকশন থাকে, অনেক সময় টিবির ওষুধের খাওয়ার ভিতরেও ইনফেকশন হতে পারে, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করাতে হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আপনার কাছে চলে যাচ্ছে, আপনি যেটি বিবেক সম্পর্কে বলছিলেন, অনেকেই আগ্রহী এখন বর্তমানে, এবং আপনি বিভিন্ন প্যারামিটারের কথা বলছিলেন যে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী পেশেন্টের কন্ডিশন সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তার ক্ষেত্রে বিবেকটা হবে কি। এক্ষেত্রে এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ? ওকে, ধন্যবাদ। ভিভেকে যেহেতু আমরা বললাম যে আগে আমরা হচ্ছে যে তার ইন্ডিকেশনটা দেখি যে কি কারণে প্রথমবার তার সিজার হয়েছিল, সেই কজগুলো যদি এইবার না থাকে তাহলে তাকে আমরা চয়েস করি যে হ্যাঁ তাকে আমরা ভিভেকের জন্য দেখি। আচ্ছা। কিন্তু যদি সেই পেশেন্টের এবারে দেখা যায় এবারে প্রেগনেন্সি তার কিছু মেডিকেল ডিসঅর্ডার থাকে, যেমন তার হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা আনকন্ট্রোল হাইপারটেনশন, অথবা তার হচ্ছে প্লাসেন্টার যে পজিশন, এবং আপনি বয়সটা মেনশন করছিলেন। আচ্ছা সেটা বলবো অবশ্যই। যদি দেখা যায় যে তার প্লাসেন্টার পজিশনটা ভালো না, জি। হয়তো প্লাসেন্টা প্রিভিয়া, অথবা দেখা যায় বাচ্চাটা যে পানিটার মধ্যে থাকে লাইকাটা, সেই লাইকাটার পরিমাণ যদি কম আচ্ছা থাকে। ম্যাম, আমরা আরেকটু বিস্তারিত জানবো। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা কলটা নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? দর্শক কে আছেন আমাদের সঙ্গে? জি, আমি হাসান মোহাম্মদ বলছি, জি চট্টগ্রাম থেকে। জি। দর্শক আপনার প্রশ্নটি বলুন। জি, আমার ওয়াইফ 10 মাস হয়েছে, ওর বাচ্চা হয়েছে সিজারে। জি। এখন ওই সে শোয়ার সময় রাতের বেলায় এক পাশ থেকে আরেক পাশে যখন সে ফিরে, তখন তার এই পেটে নাকি ব্যথা লাগে আর কি, আচ্ছা। খুব খারাপ লাগে এরকম। এটা কেন হয় বুঝতেছি না। এটা আলট্রাসোনোগ্রাফি একবার করাইছি কিন্তু কোনো কিছু পায় নাই। আচ্ছা, ওনার বয়স কত? 29। 29। আচ্ছা ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে? না, ওনার এটা কত নম্বর সিজার হয়েছে? প্রথম সিজার। আচ্ছা, উনি কি এন্টিনেটাল চেকআপে ছিলেন? মানে জি,
উনি কোনো যখন উনি গর্ভাবস্থায় ছিলেন তখন উনি কোনো ডাক্তারের চেক আপে ছিলেন কিনা? জি জি জি, কন্টিনিউ ওই ডাক্তারের চেক আপে ছিল, ওই হাসপাতালের অধীনেই একজন ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিল আর কি। আচ্ছা, আমরা যেটা বলি যে দেখা যায় যে পেশেন্ট যদি এন্টিনেটাল চেক আপেও থাকে, কিন্তু আমরা যেসব প্রেসক্রাইব করি ওষুধ, যেমন ধরেন ক্যালসিয়ামটা, সেই ক্যালসিয়ামটা যদি পেশেন্ট ঠিক মতো না খেয়ে থাকে তাহলে তার ক্যালসিয়ামের কিন্তু ল্যাকিংস হয়। তখন দেখা যায় যে এই ল্যাকিংসের কারণেও কিন্তু তার যে আমাদের যে কোমরের যে জয়েন্টগুলো সেগুলো রিল্যাক্স হয়ে থাকে, তখন দেখা যায় এক পাশ থেকে ওই পাশে ফিরলে তার ব্যথা হতে পারে। আর তারপর তার সিজারটা কোথায় হয়েছিল এটাও একটা ব্যাপার। তো এই সব জিনিস চিন্তা করে তখন আমরা দেখি যে পেশেন্ট যদি ঠিকমতো ক্যালসিয়াম, এই যে ল্যাকটেটিং পিরিয়ড, এই সময়টাতেও কিন্তু তার ক্যালসিয়ামের ডিমান্ড অনেক বেশি, এই সময়টাতেও কিন্তু তার ক্যালসিয়াম খেতে হবে। মানে ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু এই জিনিসটা আমরা বেশি চিহ্নিত করে থাকি যে এই ধরনের ব্যথা হতে পারে। তারপর তাকে সে হয়তো আলট্রাসোনোগ্রাফিটা আবার দেখতে হবে, বা ইউরিনে ইনফেকশন আছে কি না এই জিনিসগুলো আবার একটু দেখতে হবে। আমার মনে হয় আপনি যে ডক্টরের কাছে সিজার করিয়েছেন ওনার সাথে আবার একটু যোগাযোগ করেন। ধন্যবাদ। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছে একটু জানতে চাই, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনি বলছিলেন যে ঘন ঘন যাদের ইউরিন ইনফেকশন হয়, আপনি কিছু টেস্টের কথা আপনি বলেছেন, দেখা গেছে যে প্রোস্টেটের কোনো অসুবিধা তার নেই, কিন্তু এটা যে যাদের ঘন ঘন হচ্ছে, এটা কি কিডনির উপরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিনা? সুন্দর প্রশ্ন। অবশ্যই প্রভাব ফেলতে পারে। ইনফেকশন থেকে কতগুলো জিনিস হয়। ইনফেকশন হলে প্রথমত যে কিডনিতে বা পেশাবের থলিতে পাথর হতে পারে, এক ধরনের পাথর আছে, সেগুলো আমরা ট্রিপল ফসফেট স্টোন বলি, ওগুলো ইনফেকশনের মধ্যে হয়। ইনফেকশন হলে কিডনিতে যদি ইনফেকশন হয়, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি, পাইলোনেফ্রাইটিস হলে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস যেটা হয় সে সিভিয়ার হয়, এটা থেকে ইউরোসেপসিস, ইভেন মানুষ মারাও যেতে পারে, সিভিয়ার ইনফেকশন। ক্রনিক ইনফেকশন যেগুলো হয়, ক্রনিক ইনফেকশনের জন্য কিডনি ছোট হয়ে যায়, শ্রাঙ্কেন হয়ে যায়, হয়ে গিয়ে কিডনি ফেলিওর, রেনাল ফেলিওরের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কিন্তু ক্রনিক পাইলোনেফ্রাইটিস। সো ইনফেকশনের অনেক ইফেক্ট আছে। ইনফেকশনে যেমন সিমটম তৈরি করে, সেখান থেকে শুরু করে স্টোন হতে পারে, ইনফেকশনে পেশাবের সাথে রক্ত যেতে পারে, ইনফেকশন হলে মানুষ কিডনি ফেলিওর হলে রেনাল ফেলিওরেও চলে যেতে পারে। সো ইনফেকশনকে ট্রিট করতে হবে। জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমি দিনাজপুর পার্বতীপুর থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম। জি। আমার ছেলের বয়স হচ্ছে 4 বছর। জি। আমার মানে ছেলের আমাদের 1 তারিখে, আপনার নভেম্বর 1 তারিখে অপারেশন করছি আমরা চেন্নাই অ্যাপোলো হাসপাতালে। জি। ওনার ইউরোলজির হচ্ছে মানে ওখানে কিডনি একটা হচ্ছে আপনার 14% কাজ করে, একটা কিডনি ছোট আর একটা কিডনি বড়। আচ্ছা। ওই যে কিডনিটা আবার ওই পেশাবটা আপনার উপরে ওঠে নাকি কিডনিতে? জি। হ্যাঁ, তা ওই আবার নিচে না, ওটাকে আবার অপারেশন করে ওখানে একটা টিউব লাগিয়ে দিচ্ছি। জি। হ্যাঁ, টিউব লাগার কারণে ওই আবার 2 মাস পর যাইতে বলছে আমাদের। এখন যে করোনার সময় জি, আমরা কিভাবে যাব সেটা কি, আর না হলে এখানে কি এটা ব্যবস্থা আছে? আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা শুনে মনে হচ্ছে বাচ্চার বয়স 4 বছর, বলেছেন যে পেশাব উপরে ওঠে, যেটাকে আমরা রিফ্লাক্স বলি, ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স, এবং সম্ভবত তার জন্য তাকে একটা অপারেশন করা হয়েছে, অ্যান্টি রিফ্লাক্স সার্জারি বলি আমরা, যাতে রিফ্লাক্স না হয়, ইউরিন উপরে না ওঠে, সেইটা করেছে। এবং সেইটা করে আমরা একটা স্টেন্ট দিয়ে রাখি, স্টেন্ট একটা টিউবের মতো, যেটা কিডনি থেকে পেশাবের থলি পর্যন্ত থাকে। সো এটা সাধারণত স্টেন্টগুলো আমরা ম্যাক্সিমাম সাধারণ স্টেন্টগুলো 3 মাস পর্যন্ত রাখতে পারি, 3 মাসের মধ্যে খুললেও কোনো অসুবিধা নেই। তবে কতগুলো স্টেন্ট আছে 1 বছরও রাখা যায়, আমি জানি না কোন স্টেন্ট দেওয়া হয়েছে। তবে স্টেন্ট খোলার প্রয়োজন হলে আপনি ওখানে না যেতে পারলেও যে কোনো ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে আপনি এখানেই খুলতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে আসলে করোনাকালীন এই সময়টাতে আসলে যে ফলো আপের জন্য ওনারা যেতে পারবেন কিনা, এটা কতটুকু ঝুঁকিপূর্ণ? ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ। করোনার মধ্যে তো মুভমেন্ট করা আপনার ঝুঁকিপূর্ণ, প্লাস হচ্ছে যে আপনি চেন্নাইয়ে, এখন ইন্ডিয়াতেও করোনার বাড়ছে, সো ঝুঁকিপূর্ণ ডেফিনেটলি। তবে যদি ওরকম ইমার্জেন্সি চিকিৎসা হয় তাহলে তো যেতেই হবে, চিকিৎসার জন্য তো ঝুঁকি নিতেই হবে। তবে আপনি যেটা বলেছেন যে স্টেন্ট খোলার জন্য, স্টেন্ট খোলা এখানেও সম্ভব, ওটার জন্য না গেলেও চলবে। আচ্ছা জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে বলছি, স্বর্ণা। জি। আমার বয়স হচ্ছে আপনার 36। জি। ম্যাডামের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত মানে একটু অস্বাভাবিক থাকি আর কি, স্বাভাবিকের তুলনায়।
মানে ঘর সংসার ভালো লাগে না, বা বাচ্চা বাচ্চা হাজবেন্ড ভালো লাগে না, অস্বাভাবিক লাইফ মেইনটেইন করে। মানে সবকিছু ভয় লাগে, সারাক্ষণ কান্না আসে, মানে কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগে না। ইভেন আমি যত রান্না বান্না পারি ওগুলো সবসময় ওই টাইমটাতে ভুলে যাই। আচ্ছা মানে লাইফ তখন মানে পুরোপুরি অস্বাভাবিক মানে জীবনটা থাকে আর কি। আমার সবাইকে দেখলে ভয় লাগে, আর সারাক্ষণ কান্না করি আমি, কান্না আসে সারাক্ষণ। আচ্ছা দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন ম্যাম। আপনার কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে, ওকে। আপনার বেবি কয়জন? বাচ্চা আমার একটা মাত্র ছেলে, ওর 17 বছর। 17 বছর। বাসায় কি আপনারা শুধু এই তিনজনই থাকেন না আরো কেউ আছে? না, বাসায় আমরা শুধু তিনজনই থাকি। আচ্ছা, আসলে আপনি একটা লম্বা সময় একা থাকেন তো সেই জন্য এই জন্য সাইকোলজিক্যাল ব্রেকআপ হয়। তো আমার মনে হয় যে আপনি মনে সম্ভবত হাউস ওয়াইফ। হ্যাঁ, আপনার যে সময়টা, এই সময়টা আসলে অন্য কাজেও কিছু ব্যয় করতে হবে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো একটু কম হবে। মানে সারাদিন শুধু শুধু রান্নাবান্নার ঘর গোছানো না, আমি বলবো যে আদার কাজে, এখন তো মেয়েরা অনেক ধরনের কাজ করে, সেলাইয়ের কাজ করে, অনলাইনে অনেক ধরনের মার্কেটিং করে, অনেক কিছু করে। সেসব কাজে যদি আপনি আপনার নিজেকে ইনভলভ করতে পারেন তাহলে আপনার সময়টা ভালো যাবে, এই ধরনের প্রবলেমগুলো কম হবে। তবে আপনার সমস্যা শুনে যেটা মনে হচ্ছে, আমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্টের সাথে আপনি কথা বলে দেখতে পারেন। ধন্যবাদ। জি জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে বিবেকের ঝুঁকিপূর্ণ যে কন্ডিশনগুলো, সেগুলো একটু বলতে। আচ্ছা, ওকে। বিবেকে এখন যদি মার যদি সেই জায়গায় দেখা যায় যে মার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু সেই মা কিন্তু যাবে না বিবেকে। এবং বাচ্চাটার যদি দেখা যায় লাইকারটা কম থাকে, মানে আমরা লাইকার এমনি বলি, ওটা যদি কম থাকে তাহলে কিন্তু সেই পেশেন্টকে আমরা বিবেকের জন্য ট্রায়াল দেই না। আচ্ছা অথবা যদি দেখা যায় বাচ্চাটার নিজেরই গ্রোথ কম, তার হচ্ছে আইওজিআর আছে, তাহলে সেই পেশেন্টকে আমরা বিবেকের জন্য ট্রায়াল দেই না। এবং যেটা বলি সেটা হচ্ছে যে বিবেকের জন্য কাকে আমরা আবার ট্রায়াল দিই না, দেখা গেল যে তার হয়তো জরায়ুতে ফাইব্রয়েড আছে, অথবা জরায়ুতে কোনো কারণে আগে হয়তো একটা অপারেশন হয়েছিল, স্কার আছে, ব্যাড স্কার, অথবা তার আগের যে সিজারটা সেটা ক্লাসিক্যাল ইনসিশন দেওয়া হয়েছিল, অথবা ইনভার্টেড টি, তাদেরকে আমরা বলি যে বিবেকের জন্য সেই পেশেন্ট অবশ্যই সুইটেবল না। বা যার 2টা সিজার আছে সেও কিন্তু পেশেন্ট বিবেকের জন্য সুইটেবল না। তবে এই পেশেন্টদের ঝুঁকি কমানোর জন্য আমরা বলি, যারা বিবেকের জন্য পারফেক্ট পেশেন্ট তাদেরকে আমরা বলি যে অবশ্যই একটা ওয়েল ইকুইপড হসপিটালে সিজার করতে হবে, আচ্ছা। যেখানে আমরা ট্রায়াল সিজার ট্রায়াল ভ্যাজিনাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে হবে, যেখানে হচ্ছে সব ধরনের ফেসিলিটি থাকে, মাকে মনিটর করা যায়, বাচ্চাকে মনিটর করা যায়, আচ্ছা। আমরা মনিটর করা রাখি। এবং দেখা যায় যদি দেখা যায় আমার যে সাকসেসফুলি হলো না, কোনো কারণে আমার সিজারিয়ান সেকশন লাগে, তারা যেন আমার সিজারিয়ান সেকশন করতে পারে, সেই ধরনের ফেসিলিটি থাকতে হবে। একটা কল নিয়ে নিয়েছে। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। জি, আমার নাম জহুরুল হক। জি আমার বয়স 75 বছর। জি আমি উত্তরা থেকে বলছি। জি আমি আমার 94-এ আমার পাথর হয়েছিল। 94-এ আমি কিডনিতে পাথর হয়েছিল, বাম কিডনিতে। 94-এ আমি কাইটে ওই পাথর বাইর করা হয়েছে। তো কিছু 3টা পাথর এখনো আমার কিডনিতে আছে। আচ্ছা। এটার সাইজ হইলো 8 লোয়ার ক্যালিস 8.6 মিলিমিটার and 3.8 মিলিমিটার, আর পেলভিসে আছে 9.4 মিলিমিটার। এই আচ্ছা। 3টা পাথর আমার এখনো আছে। জি আমার ওই যে প্রোস্টেটও আমার সমস্যা হয়েছিল, প্রোস্টেটও অপারেশন করছে সালাম সাহেব, প্রফেসর সালাম সাহেব, জি 2011-তে। এখন আমার ইদানিং একটু সমস্যা হচ্ছে কি, আমার পেশাব একটু বেঁধে বেঁধে আসছে। দেখেন আমার ভয় হচ্ছে যে ওই যে পাথর যে 3টা আছে, আচ্ছা। ওই একটা হইলো 8.6 মিলিমিটার, 3.8 মিলিমিটার, 9.4 মিলিমিটার। জি। এখন এই পাথরের জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা এইটাই একটু আমি জানতে চাই, আমি এখন কি করতে পারি। দর্শক, আপনার পেশাবের প্রেশার, ডায়াবেটিস সমস্যা, কিছু একটু আছে? বেঁধে বেঁধে আসছে পেশাব। আমি ইউরোম্যাক্স খাচ্ছি, কিডনির জন্য অন্যান্য ক্যালসিয়াম যা যা আছে সেগুলো খাচ্ছি, ডাইকলট্রল খাচ্ছি, এইগুলো জি, স্যার, আপনার কোনো প্রশ্ন আমি আছে? সিকেডি রোগী আমি, এই যে আচ্ছা। 12 বছর যাবত। জি আচ্ছা, আপনার যেটা বলেছেন যে পেশাব করতে অসুবিধা হচ্ছে, আরেকটু আপনি এক্সপ্লেইন করবেন যে কি ধরনের অসুবিধা হচ্ছে এই পেশাব? যে ইদানিং এই কয়েকদিন মনে হচ্ছে যে পেশাবটা হচ্ছে না, পেশাবটা বেঁধে আসছে, পেশাবটা বাইরে আসছে, এই বিকেলের দিকে এটা হচ্ছে। পেশাবের একটু ফোর্স বা স্পিড কমে গেছে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ফোর্সের স্পিড কমে গেছে এবং মনে হচ্ছে পেশাব কি এটা বাইরে যাচ্ছে যেন, এইরকমের। আচ্ছা, আপনার দুটো সমস্যা আছে, দুটোর জন্য আপনি একবার অপারেশন করেছেন, একটা কিডনিতে পাথর এবং আরেকটা হচ্ছে যে প্রস্টেটের সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ড, যেটা আপনি অলরেডি অপারেশন করেছেন। এবং ওই আপনার পাথরের জন্য কিন্তু এই পেশাবের সমস্যা হচ্ছে না।
এটা প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করার পরে আপনার সম্ভবত 2017 বা 7 সালে করা হয়েছিল, বেশ কয়েক বছর আগে। তো এটা যেটা হতে পারে, আমরা মেশিনের সাথে যখন অপারেশন করি অনেক বছর পরে ওই ব্লাডার নেকের কাছে একটা কন্ট্রাকচার বলি আমরা, ব্লাডার নেক কন্ট্রাকচার, সেটা হতে পারে, অথবা পেশাবের রাস্তায় স্ট্রিকচারও হয়, ন্যারো হয়ে যায়। সো এই দুইটা জিনিস আপনাকে এক্সক্লুড করতে হবে। এটা একটা আলট্রাসনোগ্রাম করে কতটুকু পেশাব থেকে যায় এবং ইউরিনের ফ্লোটা ইউরোফ্লোমেট্রি করে দেখা যেতে পারে। এটা আপনার হচ্ছে প্রস্রাবের সমস্যার জন্য এটা করতে হবে। যদি সিগনিফিক্যান্ট ওরকম থাকে ব্লাডার নেক কন্ট্রাকচার বা স্ট্রিকচার, তার ট্রিটমেন্ট করতে হবে। সেকেন্ড, যে আপনি বলেছেন যে আপনার কিডনিতে 3টা পাথর আছে এবং একটা বেশ বড় 9 মিলিমিটারের মতো এবং ইনফিরিয়র ক্যালিক্সেও আছে। এই 3টা পাথর যদি আপনি এটার পাথর রাখা কিডনির জন্য খারাপ, পাথর থাকলে কিডনির ক্ষতি হতে থাকে, আপনার রেনাল ফাংশন আরও খারাপ হতে থাকবে। সো এই পাথরটা বের করার উপায় হচ্ছে, আমরা আজকাল কেটে করি না, একটা ছোট পিছনের দিকে একটা ছোট হোল করে, কি হোল করে, এটাকে পিসিএনএল বলে, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। এটা করে আপনার 3টা পাথরই একবারে বের করে দেওয়া সম্ভব। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম গোলাম আসসালাম। মুস্তফা সিলেট থেকে বলছিলাম। আমার বয়স 48 বছর। আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে। জি হ্যাঁ, আমার প্রশ্নটুকু হচ্ছে ওই আমার তল পেটের দুই সাইডের ব্যথা। আচ্ছা তো আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই, আমার উচ্চ রক্তচাপ আছে, বাট আমার অন্য কোনো কিছু মানে অসুখ নেই, ডায়াবেটিস নেই জি বা অন্য কোনো রোগ টোগ নেই। তো নর্মালি প্রস্রাব পায়খানা সব ক্লিনই হচ্ছে। তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট 2-3 দিন খাইলে স্বাভাবিক পেটের ব্যথা কমে যায়। এখন আমার আচ্ছা। প্রশ্ন হচ্ছে, আমি এই সংক্রান্তে কোনো স্যারের কাছে যাইও নাই। আর স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার কি কোনো মানে কিডনির কোনো ইনফেকশন টিস্যুর হয়েছে? আচ্ছা আপনার প্রস্রাবে কোনো সমস্যা নাই, তাই তো বলছেন? সঠিক স্যার, প্রস্রাবের কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা, আপনার তলপেটে ব্যথা হচ্ছে, এটাই সমস্যা। তলপেটে ব্যথা অনেক কারণে হতে পারে। একটা আপনি বলেছেন যে গ্যাস্ট্রিকের কারণে, সেটার কারণেও হতে পারে, আর আরও অন্য কারণেও হতে পারে। আপনার যে মনের ভিতরে যে প্রশ্নটা আছে যে কিডনিতে সমস্যা আছে কিনা, এটা আপনি দূর করতে হলে একটু পেশাব পরীক্ষা করতে হবে। কিডনির ফাংশন টেস্ট আছে কতগুলো, সেগুলো যেমন সেরাম ক্রিয়েটিন, এটা করতে হবে, এবং একটা আলট্রাসোনোগ্রাম করলে হয়তো আপনার কী কারণে ব্যথা হচ্ছে এটার উত্তর পাওয়া যেতে পারে। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা ইউরোলজিস্টের অথবা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিতে পারেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আমার বড় বোনের ওই আপনার সিজার হয়েছিল গত আচ্ছা। শুক্রবারে। জি ওই আপনার ওই বাচ্চাটার আপনার ওই বুকের দুধ টানতেছে না। আচ্ছা এখন আমি ম্যাডামের কাছে এই প্রশ্নটা, জি দর্শক, জি আমার দর্শক, বোনের আপনি আমাদের বয়স সঙ্গে থাকুন। আমার বোনের বয়স 30। আচ্ছা ধন্যবাদ। আমরা কিন্তু বলি যে প্রথম 6 মাস কিন্তু বাচ্চা ব্রেস্ট ফিড করবে। এখন মাকে আমরা বাচ্চাকে বলি যে বারবার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে, বাচ্চাটা বারবার বুকের দুধ টানবে, এবং যদি ওই নিপুলগুলো যদি কোনো ময়লা থাকে বা বন্ধ থাকে তাহলে ওগুলো একটু ক্লিন করে নিবে এবং বারবার ব্রেস্ট ফিড করাবে। এছাড়া যদি দেখা যায় না এতে দুধ নামছে না, তখন আমরা দুধ নামার জন্য কিছু মেডিসিন দেই। তখন ডমপেড্রন টাইপের একটা ওষুধ আছে, সেটা দিলে ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা বাড়ে, সেটা আমরা দিতে পারি। তো ওই ওষুধটা আমরা পেশেন্টকে দুটো করে প্রেসক্রাইব করি, সকাল 2টা, দুপুর 2টা, রাতে 2টা, তারপর দেখা যায় যে ওটা বাড়ে। এছাড়া আমরা যেটা বলি যে পেশেন্টকে মানে আপনার বোনকে বেশি করে খাবার দিতে হবে, তাকে পানি জাতীয় খাবার দিতে হবে, প্রোটিন জাতীয় খাবার দিতে হবে, এবং বাচ্চাকে বারবার ব্রেস্ট ফিড করাতে হবে। যদি বারবার করে ব্রেস্ট ফিড করে তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক অবশ্যই নামবে। ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় যেটা আমরা শুনি যে মানসিক প্রস্তুতিও দরকার এক্ষেত্রে, এই বিষয়টা আসলে কতটুকু ইম্পর্টেন্ট? না, একটা যে সবার প্রথমে যে আমি যেটা বললাম যে কেউ যদি বলে যে আমি নর্মাল ডেলিভারি করাতে চাই, জি। তার কিন্তু ওইরকম ইচ্ছে থাকতে হবে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হবে যদি অন্য কোনো অবস্টেটিক্যাল কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এখন কোনো মা যদি মনে করে যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবো, আচ্ছা। তাহলে কিন্তু সে পারবে। যেহেতু একটা অপশন আছে মানে ফর্মুলা মিল্ক, আচ্ছা, আমরা সেক্ষেত্রে যে এই প্রশ্নটা আসে। প্রথম 6 মাস আমরা বলি নো ফর্মুলা মিল্ক। আচ্ছা ব্রেস্ট মিল্ক মানে মার বাচ্চা, সে মা ব্রেস্ট মিল্কই খাওয়াবে, আচ্ছা। ফর্মুলা মিল্কের কোনো ইস্যু নাই। Actually এখানে- যেটা আমরা বলি হ্যাঁ, যে যেটা বলি, 6 months exclusive প্রথম breastfeeding exclusive করাতে breastfeeding। হবে। জি। এখন দেখা যায় অনেক মা খাওয়াতে পারে না, তার পজিশন, অ্যাটাচমেন্ট, এই জিনিসগুলো অনেকের হয় না,
অনেকে হচ্ছে প্রথম মাসে হয়তো জানে না, আচ্ছা। তখন তারা যদি না পারে তাদের সিনিয়রদের কাউকে বলি যে শিখিয়ে দিতে, তারাও যদি না পারে তাহলে বলে আমাদের কাছে আসতে, তখন আমরা কিন্তু জি, ম্যাম, তাদেরকে আপনাকে শিখিয়ে দিই। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি ওই স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। জি, আমার ওই ডায়াবেটিস আছে, জি, আর ওই আমার ওই টিকা দিতে গেছিলাম, বি ভাইরাস ধরা পড়ছিল 2008-এ। আচ্ছা, তারপরে আমি ওই ডাক্তার মবিন ধানমন্ডিতে বসে ওনাকে দেখাইছিলাম। উনি অনেক পরীক্ষা নিরীক্ষা দিছে, সব টেস্টের পরে উনি আমার একটা ভিটামিন ট্যাবলেট দিল, মানে আর কোনো কিছু চিকিৎসা করলো না। এরপরে আমি আমার যারা একটু টিউমার হয়েছে 2021-এর ফেব্রুয়ারি 4 তারিখে অপারেশন হয়েছে। জি, তো অপারেশনটা হওয়ার পরে অপারেশন আগেই এরা টেস্ট করছে, ব্লাডে ধরা পড়ছে, এরা করবে না। তারপর আবার আমি খালি পেটে করছি, বলছে কম আছে, করা যাবে। পরে করছে, ডায়াবেটিস 5-এর নিচে ছিল, 4 ছিল, তো আমার অপারেশনটা হয়েছে। আচ্ছা, এখন আবার ওই পরশুদিন আমি একটা টেস্ট করাইলাম, জিপিটি জিপিটি, আচ্ছা, এটার 105 আপ টু 42। আচ্ছা। দর্শক, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমাদের লাইনটি মনে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। উনি যেটা বলছিলেন, কথাটা বলছিলেন যে ওনার ওই হেপাটাইটিস বি ধরা পড়েছে এবং উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, অপারেশনও করা হয়েছে। তো ওনার প্রথম দিকে নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ নাম করা একজন হেপাটোলজিস্টকে দেখিয়েছিলেন, উনি ভিটামিন দিয়েছেন, তখন হয়তো কিছু ছিল না, পরবর্তীতে ওনার এটা পজিটিভ হয়েছে। কিন্তু ওনার ওরকম স্পেসিফিক কোনো কমপ্লেনের কথা আমরা জানতে পারি না আর কি, ঠিক আছে। তো হেপাটাইটিস বি যদি ওনার হয়, তা হয়েই থাকে, তাহলে তারও কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে, কিছু ওষুধপত্র দেওয়া যায়। আমার মনে হয় যে উনি একজন হেপাটোলজিস্টের সাথে যোগাযোগ করলে উপকার পাবেন। আচ্ছা, জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বয়স বলে আমাদেরকে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। জি, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। জি, জি, আমি আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে। জি, জি, আমার ঘন ঘন প্রস্রাব হয়, জি, আমি 2বার সিস্টোস্কোপি করেছি, জি, ওরা বলতেছে কিছুই পাইনি। তারপরে ওরা আমাকে পোস্টেট নামে একটা ট্যাবলেট দিচ্ছে, ওটা খাওয়ার পরে হয় না, আমার আধা ঘন্টা 20 মিনিট এরকম পায়ে প্রস্রাব হয়। আচ্ছা, এটা কেন হয়? 5 বছর আগে সিস্টোস্কোপি করছি, আবার ইদারিং 1 মাস আগে সিস্টোস্কোপি করছি, ওরা বলতেছে কিছুই নাই। মানে আমি কি করতে পারি? আচ্ছা, দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা উত্তরটি নিব। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি বলুন। আমার নাম আমেনা, বয়স 35 বছর। জি, আমি মা হতে যাচ্ছি। আমার এমনি মানসিক সমস্যা আছে। জি, মানে তেমন সমস্যা বলতে ডাক্তারেরই চলতেছে, মানে ট্রিটমেন্ট চলতেছে, এর মধ্যে এই মানে প্রেগনেন্ট হয়েছি। জি, আপনার কি ধরনের অসুবিধা হচ্ছে সেটি বলুন। আমার অসুবিধা এখন হচ্ছে যে আমার যে মাথা যে সমস্যা, মানে মাথা ব্রেন গরম হয়ে যায়, মাথা দিয়ে আগুন ধোঁয়া বাইরে, আর মাথার সান দিয়ে অনেক গরম হয়, পানি ছাড়া আমি এখন থাকতে পারি না, ফ্যান ছাড়া থাকতে পারি না, এই সমস্যাটা। এখন আমার এই ডেলিভারিটা আমি কিভাবে, কোথায়, আমি চাইতেছি মানে আগে যে 2টা বাচ্চা হয়েছে ওরা নর্মাল ডেলিভারিতে হয়েছে, পরে এখন এই বাচ্চাটার জন্য এখন আমি তো মানে নরমালি চাইতেছি। আচ্ছা, দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন। ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে? আগে 2টা ডেলিভারি তার বাসায় হয়েছে। জি, আর এখন কি আপনি কোথায় আছেন? এখন আপনি ঢাকাতে না অন্য কোথাও? না, আমি হাজিগঞ্জে। আচ্ছা, ঠিক আছে। জি, দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে উত্তরটি নিয়ে নিচ্ছি আগে। উনি যেটা বলেছেন যে ওনার পেশাব বারবার হয় এবং সম্ভবত ওনার ইউরিন টেস্ট করা হয়েছে, ইনফেকশন পাওয়া যায় নাই, এবং সিস্টোস্কোপি করা হয়েছে। সিস্টোস্কোপি মানে ওনার পেশাবের রাস্তা চেক করা হয়েছে মেশিন দিয়ে, তাতেও কিছু পাওয়া যায় নাই। তো আমার কাছে মনে হয় ওনার যে কন্ডিশনটা, এটা
কেটে ওভার অ্যাক্টিভ ব্লাডার বলে, এটা আচ্ছা। আমাদের সোসাইটিতে খুব কমন এখন, বিশেষ করে মেয়েদের মধ্যে হয় এটাতে বারবার পেশাব হয়, অনেকের প্রতি ঘন্টায় ঘন্টায় আধ ঘন্টা পর পর হয়, রাতের বেলা 6-7 বার উঠতে হয়। তো এটাকে ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে, এটা ওভার অ্যাক্টিভ ব্লাডারের ট্রিটমেন্ট হচ্ছে যে ব্লাডারটাকে সাপ্রেস করা, মেডিসিন আছে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস পাওয়া যায় বাজারে, এগুলো খেলে 100% কিওর হয়ে যায়, সম্পূর্ণরূপে ভালো হয়। তো আপনি যে বারবার পেশাব হওয়ার জন্য যে দুটো জিনিস প্রথমে আপনাকে এক্সক্লুড করতে হয়, আপনার ডায়াবেটিস নাই সেটা এবং ইনফেকশন নাই, তারপরে যদি আপনার এগুলো চলতে থাকে তাহলে আমি সাজেস্ট করব যে আপনি ওভার অ্যাক্টিভ ব্লাডারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে উত্তরটি নিচ্ছি। আমরা খুব অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে ছোট্ট করে জানতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ আমার পেশেন্টকে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আর্লি প্রেগনেন্সি বা প্রেগনেন্সির সময় অনেক ধরনের কিন্তু ছোট ছোট সমস্যা হয়, তার মধ্যে হেডেকও কিন্তু একটা সমস্যা। হেডেকটা হলেও কিন্তু আমরা আগে দেখে নিতে হবে যে আমার প্রেশারের কারণে হেডেক কিনা, অ্যাংজাইটির কারণে হেডেক হতে পারে। তো এই জিনিসগুলো এক্সক্লুড করে নিতে হবে, প্রেশারটা চেক করে নিতে হবে। আর আমার মনে হয় যে আপনি হয়তো অ্যান্টিসাইকোটিক কোনো কিছু খেতেন, তাহলে ওই অ্যান্টিসাইকোটিকগুলো কনভার্ট করে নিতে হবে, যে প্রেগনেন্সি সেফ এরকম অ্যান্টিসাইকোটিক নিতে হতে পারে, অথবা অ্যানালজেসিক সেটা হচ্ছে আমরা যেমন বলি যে প্যারাসিটামল, এটা খাওয়া যায়। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে রিল্যাক্স থাকতে হবে, প্রেগনেন্সিটাকে আপনি স্বাভাবিকভাবে নিতে হবে, এটা নর্মাল একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। নর্মাল খাওয়া দাওয়া, নর্মাল রেস্ট, নর্মাল বিশ্রাম, নর্মাল সব কিছুর মধ্যে নেবেন, এবং পাশাপাশি পরিবারের সহযোগিতা থাকবে, সবাই আপনারা ওনাকে সিম্পথি সহকারে দেখবেন, তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকরা যারা দেখছিলেন তাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে থাকবো আমরা প্রতি শনি এবং রবিবার 6টা 40 মিনিটে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।